আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্ব দিগন্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যথারীতি দেশ ও বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য সংবাদ নিয়ে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, আন্তর্জাতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, খেলাধুলা ও আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট সবকিছু একসঙ্গে সহজ ও নিরপেক্ষ উপস্থাপনায়। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ। নয়াদিল্লির রাজপথ আজ আর কোনো উৎসবের নগরী নয়, এ যেন এক যুদ্ধবিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত প্রান্তর। ল্যাম্পপোস্টের ম্রিয়মান হলুদ আলোর নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ইটের টুকরো, ফাটা হেলমেট আর টিয়ার গ্যাসের অসংখ্য খালি শেল। বাতাসে ভাসছে বারুদ আর পোড়া টায়ারের ঝাঁঝালো গন্ধ। রাস্তার এক কোনায় পুলিশের ব্যারিকেডের ঠিক নিচেই পড়ে আছে একটি ভাঙা চশমা। চশমার কাঁচটি চুরমার হয়ে গেছে, আর তার পাশেই জমে আছে ছোপ ছোপ তাজা রক্ত। এই রক্ত কোনো দাগী অপরাধী বা সন্ত্রাসী নয়, এই রক্ত ভারতের আগামী দিনের কোনো এক ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীর, যারা নিজেদের অধিকারের জন্য, একটি সুষ্ঠু ব্যবস্থার জন্য রাস্তায় নেমেছিল। তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রের পুরো পেশি শক্তি। দূর থেকে ভেসে আসা পুলিশের সাইরেনের শব্দ আর অ্যাম্বুলেন্সের আর্তনাদ যেন আজ রাতের এই গুমট বাতাসকে আরো ভারী করে তুলেছে। এই দৃশ্য দেখে মনে হতে পারে রাষ্ট্র হয়তো তার সবচেয়ে বড় কোনো শত্রুকে দমন করে এক বিশাল বিজয় অর্জন করেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসের এক অমোঘ সূত্র বলে, রাষ্ট্র আজ রাতে কোনো বিজয় অর্জন করেনি, বরং রাষ্ট্র আজ নিজের পায়ে কুড়াল মেরেছে। দিল্লির মসনদে বসে থাকা শাসকরা বুঝতে পারছেন না যে তারা আজ যাদের রক্ত ঝরালেন তারা আর কেউ নন, তারা হলেন এই দেশেরই ভবিষ্যৎ। আর যে শাসক নিজের দেশের ভবিষ্যৎকে পিটিয়ে রক্তাক্ত করে, সেই শাসকের নিজের আর কোনো ভবিষ্যৎ অবশিষ্ট থাকে না। বর্তমান ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি একটি আতশ কাচের নিচে ফেলা হয়, তবে একটি অত্যন্ত রূঢ় এবং নিরেট সত্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। সত্যটি হলো, নরেন্দ্র মোদী হলেন বর্তমান, তিনি একটি ধ্রুব সত্য। গত এক দশক ধরে তিনি ভারতের রাজনীতিতে এমন এক ছত্র আধিপত্য কায়েম করেছেন যা ভারতের ইতিহাসে বিরল। তার ইশারায় সরকার চলে, তার আঙুলি নির্দেশে আদালত রায় দেন, আর তার ভ্রুকুটিতে মিডিয়া বা গণমাধ্যম নিজেদের সুর পাল্টে ফেলে। ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, রাষ্ট্রের এমন কোনো স্তর নেই যা আজ তার পকেটে বন্দী নয়। তিনি যখন সংসদে দাঁড়ান তখন বিরোধীরা কাঁপেন, তিনি যখন আন্তর্জাতিক মঞ্চে যান তখন বিশাল পিআর এজেন্সির মাধ্যমে নিজেকে বিশ্ব গুরু হিসেবে জাহির করেন। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের রাজনীতিতে মোদী ছাড়া আর কোনো নাম নেই। তিনি একাই রাজা, একাই আইন। এই মুহূর্তে তাকে ক্ষমতা থেকে নামানোর মতো কোনো দৃশ্যমান রাজনৈতিক শক্তি হয়তো ভারতের ভেতর নেই। হ্যাঁ, মোদী হলেন বর্তমান, তিনি এক অবিসংবাদিত সত্য। কিন্তু রাজনীতির দাবার বোর্ডে বর্তমান আর ভবিষ্যৎ কখনো এক জিনিস নয়। একজন শাসক তার বর্তমানকে হয়তো বন্দুকের নল আর টাকার পাহাড় দিয়ে সুরক্ষিত রাখতে পারেন, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করে একটিমাত্র জিনিসের উপর, দেশের নতুন প্রজন্মের সমর্থন। আর ঠিক এই জায়গাতেই মোদী সরকার ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে আত্মঘাতী ভুলটি করে বসেছে। একটি দেশের আসল শক্তি কোথায়? তার পারমাণবিক বোমায়, তার সুবিশাল সেনাবাহিনীতে, নাকি তার বিলিয়ন ডলারের কর্পোরেট অর্থনীতিতে? না, একটি দেশের আসল শক্তি হলো তার তারুণ্য বা ইয়ুথ ফোর্স। এই তরুণেরাই হলো রাষ্ট্রের ভবিষ্যৎ। তারাই আগামী দিনের অর্থনীতি চালাবে, তারাই প্রশাসন সামলাবে। কিন্তু মোদী সরকার এই তরুণদের সাথে কি আচরণ করছে? যখন ভারতের কোটি কোটি তরুণ বেকারত্বের জ্বালায় ঢুকছে, যখন তারা চাকরির দাবিতে রাস্তায় নামছে, তখন তাদের দেওয়া হচ্ছে পুলিশের লাঠির বাড়ি। যখন নিটের মতো অত্যন্ত সংবেদনশীল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, যখন লাখো মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্ন এক নিমিষেই কর্পোরেট আর আমলাদের দুর্নীতির কারণে ধুলোয় মিশে যায়, তখন সেই ছাত্ররা যতক্ষণ বিচার চাইতে আসে, তাদের কপালে জোটে দেশদ্রোহীর তকমা। সরকার তাদের কথা শোনার বদলে, তাদের বুকে টেনে নেওয়ার বদলে তাদের উপর লেলিয়ে দিচ্ছে রাষ্ট্রযন্ত্রের সমস্ত হিংস্রতা। পুলিশ দিয়ে পিটিয়ে, টিয়ার গ্যাস ছুড়ে আর মিথ্যা মামলায় জেলে ভরে তারা তরুণদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এটি স্বৈরাচারীদের একটি সাধারণ মনস্তত্ত্ব আছে। তারা ভাবে ভয় দেখালেই মানুষ চুপ হয়ে যাবে। তারা ভাবে দুটো লাঠির বাড়ি দিলে আর কয়েকজনকে জেলে ভরলে আন্দোলনকারীরা ভয় পেয়ে ইঁদুরের গর্তে ঢুকে পড়বে। কিন্তু তারা বুঝতে পারে না, এই জেএনজি প্রজন্ম অন্য কোনো ধাতুতে গড়া। এই প্রজন্ম ইন্টারনেট আর গ্লোবালাইজেশনের যুগে বড় হয়েছে। তারা বিশ্বের খবর রাখে। তারা দেখেছে কিভাবে পাশের দেশ বাংলাদেশে তাদেরই বয়সী তরুণেরা বুকে রক্ত দিয়ে একটি 15 বছরের পুরনো পরাক্রমশালী স্বৈরাচারকে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছাড়া করেছে। যখন কোনো তরুণের পিঠ
দেয়ালে ঠেকে যায়। যখন তার আর হারানোর কিছু থাকে না, তখন তার ভেতর থেকে ভয় জিনিসটি চিরতরে মুছে যায়। আজ ভারতের রাজপথে যে ককরোচ জনতা পার্টি বা তরুণ প্রজন্মের আন্দোলন চলছে, তা কোনো সাধারণ আন্দোলন নয়। তারা আরশোলা নামটা এমনি এমনি নেয়নি। তারা বোঝাতে চাইছে, পারমাণবিক বোমা মারলেও যেমন আরশোলা মরে না, তেমনি তোমাদের পুলিশের বুলেট আর টিয়ার গ্যাস দিয়েও আমাদের দমানো যাবে না। একটা গেলে 10টা আসবে। মোদী সরকার যত বেশি এই তরুণদের পেটাবে, এই তরুণেরা তত বেশি জেদি হয়ে উঠবে। আজ তারা হয়তো শুধু একটি পরীক্ষার প্রশ্ন ফাঁস বা চাকরির দাবিতে রাস্তায় নেমেছে, কিন্তু যখন তাদের রক্ত ঝরবে, তখন এই দাবি রূপ নেবে এক গগনবিদারী স্লোগানে, মোদী গদি ছাড়ো। ইতিহাস বড় নির্মম বিচারক, সে কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বিশ্বের বড় বড় স্বৈরাচারীরা ঠিক এই একটি ভুল করে নিজেদের পতন ডেকে এনেছিল। তারা ভেবেছিল পেশি শক্তি দিয়ে তারা অনন্তকাল রাজত্ব করবে। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া কিংবা হালের বাংলাদেশ, সবখানেই স্বৈরাচারীদের পতনের মূল কারিগর ছিল এই তরুণরাই। শেখ হাসিনাও ভেবেছিলেন তিনি অজেয়। তিনি ভেবেছিলেন তার পুলিশ আর দলীয় ক্যাডাররা ছাত্রদের পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। তিনি ছাত্রদের রাজাকার বলে গালি দিয়েছিলেন। ফল কি হয়েছিল? সেই ছেলেরাই গণভবনের দেয়াল ভেঙে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। মোদী আজ ঠিক সেই একই ভুল করছেন। তিনি হয়তো ভাবছেন তার হিন্দুত্ববাদ আর পাকিস্তান বিরোধিতার আফিম খাইয়ে তিনি অনন্তকাল মানুষকে ভুলিয়ে রাখবেন, কিন্তু তিনি ভুলে গেছেন পেটের ক্ষুধা আর ভবিষ্যৎ হারানোর শঙ্কার সামনে ধর্মের আফিম আর কাজ করে না। আজ যে তরুণ পুলিশের লাঠির বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে বাড়ি ফিরছে, সে আর কোনোদিন বিজেপিকে ভোট দেবে না। তার পরিবার, তার বন্ধুরা, তার পুরো সমাজ এই সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। মোদী হয়তো আজকের দিনটা পুলিশ দিয়ে পার করে দেবেন। তিনি হয়তো বর্তমানে রাজা হয়ে থাকবেন, কিন্তু আগামীকালের ইতিহাসে তার জন্য কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। প্রিয় দর্শক, আজকের সংবাদ এখানে শেষ করছি। দেশ ও বিদেশের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন। দেখতে থাকুন বিশ্ব দিগন্ত, খবরের সীমানা পেরিয়ে সত্যের দিগন্তে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।